ঢাকার সঙ্গে সুসম্পর্ক ধরে রাখার ঘোষণা। ভারত পাকিস্তানের দুদেশের সহায়তায় চলমান প্রকল্প দ্রুতই শেষ হবে বললেন অর্থ উপদেষ্টা। সীমান্ত হত্যা বন্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার। দুর্গাপূজায় সর্বোচ্চ সতর্ক থাকবে আইনশৃঙ্খলা বাহিনী বললেন ধর্ম উপদেষ্টা। আওয়ামী লীগ পুনর্বাসিত হলে ফের দিল্লির দাস হবে দেশ বললেন রিজভী। বাংলাদেশ নিয়ে রাজনাথ সিং এর বক্তব্যের নিন্দা 12 দলীয় জোটের। এবং আচমকা আতঙ্ক ছড়াচ্ছে ডেঙ্গু, একদিনে আরও 5 জনের মৃত্যু, নতুন রোগী শনাক্ত 550। সতর্ক থাকতে বললেন চিকিৎসক। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসনুভা বিনতে তাহের। এবার বিস্তারিত। পাকিস্তানের সঙ্গে স্তীমিত বাণিজ্যিক সম্পর্ক চাঙ্গা করতে তাড়াহুড়ো করবে না বর্তমান সরকার। আবার ভারতের সঙ্গে চলমান মেগা প্রকল্পের কাজও দ্রুত শেষ হবে। দেশ দুটির দূতদের সঙ্গে আলাদা বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। নাসির উদ্দিনকে সঙ্গে নিয়ে এবার আসাদের রিপোর্ট। সচিবালয়ে মঙ্গলবার সকালে অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিনের সঙ্গে বৈঠক করেন ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা। বৈঠক শেষে সাংবাদিকদের তারা জানান দুদেশের সম্পর্ক আগের মতোই থাকবে, চলমান উন্নয়ন প্রকল্প নিয়েও শঙ্কা নেই। Issues in implementation which we will have to resolve through mutual cooperation, but our approach moving forward is a positive and constructive. Engaging, of course, we are very closely engaging with the government, and this my meeting with the advisor is a proof of that. They also offered something, and we have also devised, and we will talk about those projects, funding of the project, implementation part of it. এরপর বিকেলে পরিকল্পনা মন্ত্রণালয়ে পাকিস্তানের রাষ্ট্রদূত সৈয়দ আহমেদ মারুফের সঙ্গে সৌজন্য সাক্ষাতে বসেন অর্থ উপদেষ্টা। পরে সাংবাদিকদের জানান অর্থনৈতিক সম্পর্ক জোরদার সহ ঢাকা ইসলামাবাদ সরাসরি ফ্লাইট চালুর বিষয়ে আলোচনা হয়েছে। We are looking forward to have greater and more in-depth economic and trade cooperation and interaction with Bangladesh, inshallah, in the coming days. পাকিস্তানের সাথে আমাদের ব্যবসা বাণিজ্য অনেকটা আপনার সীমিত ছিল, মানে অনেকদিন যাবত, তাই না, বিভিন্ন কারণে। এখানে পারিপার্শ্বিক অন্যান্য দেশের প্রেক্ষিতে আমাদের ইন্টারেস্ট এবং ওদেরও যেন আগ্রহ থাকে। চট করে পাকিস্তানের সাথে ওপেন করে শুরু করলাম, এই জিনিসটা ওরা জানে। আরেকটা জিনিস ওরা চেষ্টা করবে ডিরেক্ট ফ্লাইট, এটা বহু আগে ছিল, তাই না, ঢাকা করাচি। পাকিস্তানের সঙ্গে চলমান প্রকল্প যত দ্রুত সম্ভব শেষ করার কথাও জানান অর্থ উপদেষ্টা। প্রকল্পগুলো কিছুদিন একটু ডিসবার্সমেন্ট বন্ধ আছে, আমরা এটা ত্বরান্বিত করতে প্রোগ্রামে চালু রাখবো। আর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। সীমান্ত হত্যা বন্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুর্গাপূজা ঘিরে সচিবালয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও পূজা উদযাপন পরিষদের সঙ্গে বৈঠক শেষে একথা বলেন তিনি। দুর্গাপূজায় বাধা দিলে দুষ্কৃতকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন ধর্ম উপদেষ্টা খালিদ হোসেন। নাসির উদ্দিনের রিপোর্ট। সরকারের তথ্য অনুযায়ী এবার সারা দেশে 32,666 মণ্ডপে দুর্গাপূজা হবে। এর মধ্যে ঢাকার দক্ষিণ সিটিতে 157 আর উত্তরে থাকবে 88টি মণ্ডপ। সচিবালয়ে আইনশৃঙ্খলা বাহিনীর প্রধান এবং পূজা উদযাপন পরিষদ নেতাদের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। পূজা নির্বিঘ্ন করতে গৃহীত পদক্ষেপও তুলে ধরেন তিনি। পূজা মণ্ডপে আগত শিশু, নারী দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণ। তারপরে আমরা আরেকটা ডিসিশন নিয়েছি, বিদ্যুৎ সরবরাহ নিরবিচ্ছিন্ন রাখা। পূজা উদযাপন পরিষদ বলছে সরকারের পক্ষ থেকে মণ্ডপের সংখ্যা বলা হলেও তালিকা এখনো প্রস্তুত হয়নি। গেল 53 বছরে সনাতন ধর্মের মানুষের উপর হামলার বিচারও চেয়েছেন তারা। সম্ভাব্য সরকারিভাবে আমরা কোনো তালিকা এখনো পর্যন্ত দিই নাই। অতীতে যত ঘটনা ঘটেছে আমরা বারবার বলেছি, কোনো ঘটনার বিচার গত 53 বছরে আমরা পাইনি। ধর্ম উপদেষ্টা জানান হামলার উপযুক্ত তথ্য প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে। কোনো দুষ্কৃতকারী, কোনো ক্রিমিনাল এখানে যদি পূজা কার্যক্রমে, উৎসবে কোনো ধরনের বাধা সৃষ্টি করে, আমাদের এই গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে কঠোর হস্তে দমন করবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন সীমান্ত হত্যা বন্ধে ব্যবস্থা নেওয়া হবে। দুর্গাপূজা দেখতে দুই বাংলার মানুষের আসা যাওয়াও বন্ধ করা জরুরি। ভবিষ্যতে এই ধরনের ঘটনা যেন না ঘটে, এই ব্যবস্থা নেওয়ার জন্য আমি সংশ্লিষ্ট অথরিটিকে
আদেশ করেছি যে এবার যেন আপনারা বর্ডার বেল্টে ভালো ভালো পূজা মণ্ডপ করেন, যেন আমাদের লোক ওই পারে যেন না যায় পূজা দেখার জন্য, আর ওই পারের লোকও যেন এই পারে না আসে, এইটার ব্যবস্থা নেওয়ার জন্য। মাজার সহ বিভিন্ন স্থানে হামলা বন্ধে সরকার তৎপর আছে বলেও জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। কোনো ধরনের হামলা না হয়, এটা এনশিওর করার দায়িত্ব আমার। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। বাংলাদেশ নিয়ে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যের নিন্দা জানিয়েছেন 12 দলীয় জোট নেতারা। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগকে পুনর্বাসনের সুযোগ দেয়া হলে এদেশ আবারও ভারতের কৃতদাসে পরিণত হবে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন রেজা খান। সম্প্রতি ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং নিজ দেশের সামরিক বাহিনীকে বাংলাদেশ পরিস্থিতিতে নজর রাখার পাশাপাশি যুদ্ধের প্রস্তুতি রাখার নির্দেশ দেন। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত 12 দলীয় জোটের বিক্ষোভ সমাবেশে রাজনাথ সিংয়ের এমন বক্তব্যের নিন্দা জানানো হয়। ভারতকে আমরা আজও বন্ধু রাষ্ট্র হিসাবে গণ্য করতে চাই, কিন্তু তাদের কাছ থেকে অবন্ধু সুলভ কোনো আচরণ আমরা সহ্য করতে পারি না। হাজারো মায়ের বুক খালি করা শেখ হাসিনাকে ভারত সরকার কেন আশ্রয় দিয়েছে, এমন প্রশ্ন রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। বাংলাদেশের হাজারো মানুষের মায়ের বুক খালি করেছে, তাকে কেন আশ্রয় দিয়েছেন এটা জানতে চায়। এদিকে যাত্রাবাড়িতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ইনিয়ে বিনিয়ে যারা আবারও আওয়ামী লীগকে পুনর্বাসনের কথা বলেন, তাদের কঠোর সমালোচনা করেন তিনি। আপনি যদি শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে চান তাহলে হয়তো আপনাদের সুবিধা হতে পারে, কিন্তু গোটা জাতি চিরদিনের জন্য কৃতদাস হয়ে যাবে, বন্দী হয়ে যাবে শেখ হাসিনার কাছে, আর শেখ হাসিনার প্রভু ভারতের কাছে। শেখ হাসিনার প্রশ্রয়ে আওয়ামী লীগ নেতাকর্মীরা বিদেশে অর্থ পাচার করেছে বলেও অভিযোগ করেন রুহুল কবির রিজভী। তার লোকেরা যে লুটপাট করেছে প্রকারান্তরে তিনি সেটাকে সমর্থন দিয়েছেন। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। দেশে গণতন্ত্র ফেরাতে অন্তর্বর্তী সরকারকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গণ অধিকার পরিষদের সঙ্গে দলের লিয়াজো কমিটির বৈঠক শেষে তিনি বলেন, নির্বাচন পরবর্তী জাতীয় সরকারের যে রূপরেখা দেওয়া হয়েছে তা বাস্তবায়ন করে রাষ্ট্রের সব ক্ষেত্রে সংস্কার করতে হবে। আর গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, রাষ্ট্র সংস্কারে সরকারকে যৌক্তিক সময় দেওয়া হবে। ঐক্যবদ্ধভাবে আগামী দিনে আমাদের 31 দফা যে সংস্কারের যে বিষয়টি আছে, রাষ্ট্রের প্রায় সব সংস্কারের কথা বলা হয়েছে। আর এখানে যদি দুই একটা সংযোজন করতে হয়, আলোচনার মাধ্যমে আমরা সিদ্ধান্ত নিয়েছি। সরকারকে স্থিতিশীল করতে বিএনপি সহ যুগপৎ আন্দোলনে থাকা দলগুলো সহযোগিতা করবে। সরকারের যৌক্তিক সময়টা সেটা এই যুগপৎ আন্দোলনকারী দল বিবেচনা করবে এবং সেখানে বিএনপি সহ আমাদের অবস্থান একই লাইনে থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে গণরুম প্রথা বন্ধ হওয়ায় সন্তোষ প্রকাশ করছে শিক্ষার্থীরা। লেজর বৃত্তি রাজনীতির কারণে 4 জনের কামরায় 20 থেকে শুরু করে 300 ছাত্রের একত্রে বাস করার নজিরও আছে বলে জানান তারা। কর্তৃপক্ষের ঘোষণার 24 ঘন্টা না পেরোতেই সিদ্ধান্ত কার্যকর হতে শুরু করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ঘুরে আরো জানাচ্ছেন ওবায়দুল হক মারুফ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে গণরুম প্রথা বাতিল করা হয় সোমবার। উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে প্রভোস্ট কমিটির ওই বৈঠকে মেয়াদোত্তীর্ণদের চলতি মাসের মধ্যে বাধ্যতামূলক হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়। রাত পেরোতেই কর্তৃপক্ষের সিদ্ধান্ত বাস্তবে রূপ পেতে শুরু করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ঘুরে দেখা যায় প্রথম ও দ্বিতীয় বর্ষের ছাত্ররাও মেধার ভিত্তিতে সিট বরাদ্দ পেয়েছেন। আলহামদুলিল্লাহ, গতকাল আমরা সূর্য সেনের সকল শিক্ষার্থী যারা আবাসিক শিক্ষার্থী ছিলাম, আমরা প্রত্যেকে রুম পেয়েছি। কোনো রুমে 2 জন, কোনো রুমে 4 জন করে আমরা বর্তমানে এখন অবস্থান করছি। আমরা নতুন 23-24 ব্যাচ, তো গণরুম মধ্যে এটা অবশ্যই একটা আমাদের জন্য ভালো। ফার্স্ট ইয়ারে সিট পাওয়া এটা তো মানে একটা
কল্পনাতীত ব্যাপার সেবার। আগে আমরা যেভাবে থাকতাম একটা মানসিক একটা টর্চারের মধ্যে থাকা লাগতো, এখন আমরা লিগ্যাল সিট পেয়েছি এবং আমাদের হলে গতকালই সব শিক্ষার্থীদের লিগ্যাল সিট দেওয়া হয়েছে। ছোট্ট একটি রুমে কারাগারে কয়েদিদের মতো গাদাগাদি করে বসবাস করার তিক্ত অভিজ্ঞতা তুলে ধরেন শিক্ষার্থীরা। আমরা যখন ফার্স্ট ইয়ারে থাকছি গণরুমে এক রুমে 30 জনও থাকছি বা 30-এরও বেশি থাকছি, তো এইটা আসলে অনেক সমস্যার, পড়াশোনার ক্ষতি হয়। আমি তো বঙ্গবন্ধু হলে ছিলাম, প্রায় এক রুমে দেখা যেত যে 3টা গণরুম ছিল, এক রুমে 30 জন থাকতো। বিশেষ করে বিজয় 71 হল যেটা ছিল সেটাতে প্রায় শতাধিক। আমাদের থাকতে হয়েছে প্রায় 1 বছর 2 মাস, অনেকের দেখা গেছে সেকেন্ড ইয়ার পর্যন্ত থাকতে হয়েছে। আবাসিক হলে সব রকম সুবিধা নিশ্চিতে কর্তৃপক্ষের প্রতি আহ্বানও জানান তারা। বিশ্ববিদ্যালয়ে গণরুম বন্ধ হওয়ায় সন্তোষ প্রকাশ করেছে আবাসিক ছাত্রছাত্রীরা। পাশাপাশি ভবিষ্যতে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় এলেও যেন গণরুম আবার চালু না হয় তেমনটাও দাবি করেছেন তারা দাবি করছেন এর পাশাপাশি খাদ্যের মান ও শিক্ষার মানও ক্রমান্বয়ে আরও উন্নতির দিকে যাবে। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। ডেঙ্গুতে একদিনে আরও 5 জনের মৃত্যু হয়েছে। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছে 534 রোগী। চিকিৎসকরা বলছেন আগস্টের তুলনায় চলতি মাসে রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। বৃষ্টি বাদল ও তাপমাত্রার কারণে এডিস মশার বংশবৃদ্ধি হচ্ছে জানিয়ে ডেঙ্গু মোকাবেলায় সচেতন থাকার পরামর্শ দিয়েছেন তারা। শামীউজ্জামান চৌধুরীর রিপোর্ট। গেল বছর ডেঙ্গুর কঠিন মৌসুম পার করেছে দেশ। সেই অভিজ্ঞতার কথা মাথায় রেখে এবার ডেঙ্গু মোকাবেলায় প্রস্তুতি নিয়ে রেখেছে রাজধানীর বেশিরভাগ হাসপাতাল। আগস্ট মাসে তেমন রোগী না থাকলেও মহাখালী ডিএনসিসি কোভিড হাসপাতালে চলতি মাসে বেড়েছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গত 9 মাসে এখানে ডেঙ্গু রোগী ভর্তি হয় 360 জন। বর্তমানে সর্বমোট ভর্তি আছে 48 জন। বুধবারের দিন তার আর কি জ্বর আসে সকালবেলা, বাসাতে এসে ট্রিটমেন্ট নেয়। বৃহস্পতিবারের দিন অবস্থা একটু খারাপ হয়ে যায়, তখন আমরা শুক্রবারের দিন আর কি বৃহস্পতিবার দিন ওইখান থেকে এখানে আসি। রবিবারে এখানে দেয়, ওয়ার্ডে দেওয়া হয়েছে। তো আইসিইউতে তখন খুব খারাপ অবস্থা ছিল, যখন একটু স্টেবল একটু ভালো হইলো তখন আর কি এখানে দেওয়া হলো। এখন আগের থেকে আলহামদুলিল্লাহ ভালো আছে। আমার পরিস্থিতি খুবই খারাপ ছিল, আল্লাহর রহমতে এখন ভালো, ওনাদের ট্রিটমেন্টও ভালো। 2 দিন আইসিইউতে ছিলাম। জ্বর, সর্দি, কাশি, বমি সহ নানা উপসর্গ নিয়ে রোগীরা আসছে হাসপাতালে। পুরো শরীর ব্যথা, মাথা ব্যথা, বমি, পাতলা পায়খানা, তারপরে এখানে আসার পরে ভালোর দিকে হয়েছে। গাও ব্যথা, জ্বর সব কিছুই মিলে আর কি একসাথে এরকম, তারপর থেকে এই জায়গায় আমি। চিকিৎসকরা বলছেন থেমে থেমে বৃষ্টি ও অনুকূল আবহাওয়ার কারণে ডেঙ্গু রোগী বাড়ছে। ডেঙ্গুর প্রবণতাটা কম ছিল, কিন্তু এবার সেপ্টেম্বরে এসে হঠাৎ করে ডেঙ্গু হওয়ার প্রবণতাটা বেড়ে গেছে লেটে, সে বৃষ্টিপাতের কারণে এবং তাপমাত্রার ভেরিয়েশনের কারণে। তো এবারে ডেঙ্গু গতবারের মতোই অনেকটা, তবে গতবারের থেকে এবারে ডেঙ্গুতে আমরা মৃত্যু হার অতটা বেশি পাচ্ছি না। হাসপাতালের পরিচালক জানান আগস্টের তুলনায় সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে রোগীর সংখ্যা বাড়ছে। ডেঙ্গুর বিস্তার রোধে প্রয়োজন জনসচেতনতা। এই মুহূর্তে যেহেতু প্রতিদিনই রোগী বৃদ্ধি পাচ্ছে, আমরা পর্যাপ্ত প্রস্তুতি নিয়ে রেখেছি। যদি রোগীর সংখ্যা বৃদ্ধি পায় আমাদের হাসপাতালের সেবা তারা পাবে, এটুকু আপনাদেরকে এনশিওর করতে। সেপ্টেম্বর এবং অক্টোবর মাস, এই 2 মাসটাকে আমরা একটু সতর্কতার সাথে মোকাবেলা করতে যাচ্ছে, কারণ এই 2 মাসের সম্ভাবনা রয়েছে ডেঙ্গু রোগী আরও বৃদ্ধি পাওয়ার। ঢাকা মেডিকেল, সোহরাওয়ার্দী মেডিকেল ও মুগদা হাসপাতালেও বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। যান্ত্রিক ত্রুটির কারণে দিনাজপুরের বড় পুকুরিয়া কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের 3য় ইউনিটের উৎপাদনও বন্ধ হয়ে গেছে। এতে দেশজুড়ে দেখা দিয়েছে বিদ্যুৎ বিভ্রাট। বিদ্যুৎ কেন্দ্রের 3টির মধ্যে প্রথম ও দ্বিতীয় ইউনিট আগে থেকে বন্ধ থাকলেও সচল ছিল 3য় ইউনিটটি। কেন্দ্রের প্রধান প্রকৌশলী জানান এটি সচল করতে কমপক্ষে 10 দিন সময় লাগবে। দিনাজপুর থেকে সুবল রায়ের তথ্যে জানাচ্ছেন আফরিন পপি। বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন কার্যক্রম চালিয়ে আসছিল চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান হারবিন ইন্টারন্যাশনাল। 5 বছরের চুক্তি মোতাবেক আগামী বছর তাদের মেয়াদ শেষ হবার কথা। সে কারণে ঠিকাদারের দেখভালের অভাবে এতে সমস্যা হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। 2022 সাল থেকে বিদ্যুৎ কেন্দ্রটির 3য় ইউনিটের 2টি অয়েল পাম্পের একটি নষ্ট থাকায় মাঝে মধ্যে যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হতো কেন্দ্রের উৎপাদন। একাধিকবার ঠিকাদারি প্রতিষ্ঠানকে বিষয়টি অবগত করলেও তারা আমলে নেননি।
ইউনিটটি পুরোপুরি বন্ধ হয় জাতীয় গ্রিডে আরও 200 মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতি হবে উল্লেখ করে এটি মেরামতে অন্তত 10 দিন সময় লাগবে বলে জানান এই কর্মকর্তা। চায়নাদের সাথে যোগাযোগ করতেছি। আমাদের 2টা পাম্পের মধ্যে একটা পাম্প আগে 22 সালে নষ্ট হয়ে গেছে, আর একটা পাম্প দিয়ে ওটা চালু ছিল, সেই পাম্পটাও নষ্ট হয়ে গেছে গতকাল, যার জন্য প্ল্যান্টটা বন্ধ হয়ে গেছে 300 মেগাওয়াট। কেমন সময় লাগতে পারে? ওইটাই নিয়ে বলছি আর ওরা 2 সপ্তাহ সময় চাইছে, ওটা আমরা ক্লোজ করার জন্য তাড়াতাড়ি কিভাবে আনা সেগুলো নিয়ে আমরা মিটিং করতে চাই চায়নাদের সাথে। মনে হচ্ছে যে 10 দিন মনে হয় লাগবে আর কি। এর আগে 1 মাস 6 দিন বন্ধ থাকার পর গত শুক্রবার বিকেলে এতে উৎপাদন শুরু হয়। আফরিন পপি, মোহনা সংবাদ। ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদদের স্মরণে আগামী 14 সেপ্টেম্বর সভা করতে যাচ্ছে সরকার। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে স্মরণ সভা আয়োজনে ব্যয় হবে 5 কোটি টাকা। এ সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেন, স্মরণ সভার প্রস্তুতির বিষয়ে দেখভাল করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা। বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের স্মরণ সভা হবে। মোটা টাইটেলটা হলো স্মরণ সভা 14 তারিখে, এবং এটার ভিতরে কিছু আনুষঙ্গিক খরচ আছে, খরচ বেশি না। সব দেশ থেকে আসবে, ওদের কিছু দুপুরবেলা থাকবে, পানির ইসে আছে কিছু, এটা একেবারে মিনিমাম আমরা দেখেছি যে এর চেয়ে কমে হবে না। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার রোবেদ আমিনের অপসারণ সহ 8 দফা দাবি জানিয়েছে বৈষম্য শিকার চিকিৎসক ও কর্মচারীরা। দাবি না মানলে বৃহৎ পরিসরে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে বক্তারা মহাপরিচালকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে ধরেন। গণ অভ্যুত্থানের 1 মাস পেরোলেও বৈষম্য দূরীকরণে কোনো লক্ষণ নেই বলেও জানান তারা। গাছগুলোকে গুম করেছে, গাছের সংখ্যা যাতে কমানো যায় গুম করেছে, সেই সব অপশক্তি যারা এখানে বসে এই কাজগুলো পরিচালনা করেছে তাদেরকে আর যাই হোক ডিজে হিসেবে মারা যাবে না, তাদেরকে আমরা অবাঞ্ছিত ঘোষণা করব। যে আদর্শ নিয়ে এই সরকার গঠিত হয়েছিল, নতুন করে যে সংস্কারগুলো করার দরকার ছিল, বাংলাদেশের সমস্ত যোগ্য ব্যক্তিদেরকে নিয়ে এটা কেন বসানো উচিত ছিল, কিন্তু আপনার মতো আমরাও কিন্তু পরিলক্ষিত করছি যে এক বিশেষ জায়গা থেকে মনে করেন এটি আসতেছে। এটি আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। রাজধানীর একটি হোটেলে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো সাস্টেইনেবিলিটি সামিট 2024। ডেইলি স্টারের সহযোগিতায় আয়োজিত সম্মেলনে এসডিজি অর্জনে ব্র্যান্ডগুলো কিভাবে ভূমিকা রাখতে পারে সে বিষয়ে মত বিনিময় করা হয়। আজকের সিদ্ধান্তই পরবর্তী প্রজন্মের জন্য নিজেদের ভূমিকাকে সুদৃঢ় করবে বলে এতে মত দেন ইনোভেশন কনক্লেভের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক শরীফুল ইসলাম। এতে ইউনিলিভার বাংলাদেশের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক জাভেদ আক্তার এবং আকিজ বশির গ্রুপের চেয়ারম্যান বশির আহমেদ উপস্থিত ছিলেন। তুরস্কের অন্যতম বেস্ট সেলিং পত্রিকা ইয়েনি সাফাকে মোজো সাপোর্ট প্যালেস্টাইন ক্যাম্পেইনের কথা তুলে ধরা হয়েছে। নিসানুর নামে একজন রিপোর্টার প্রতিবেদনে জানান, বাংলাদেশি কোকা কোলা ব্র্যান্ড মোজো প্যালেস্টাইনে ডোনেট করেছে। বিক্রিত প্রত্যেক বোতলের জন্য 1 টাকা ডোনেট করা হয়েছে। 2023 সালের 7 অক্টোবর থেকে এই ক্যাম্পেইন লঞ্চ করা হয় এবং এখন পর্যন্ত 9 মিলিয়ন টার্কিশ লিরার সমপরিমাণ বাংলাদেশি টাকা ডোনেট করেছে মোজো। বাংলাদেশি ব্র্যান্ড হিসেবে মোজোই প্রথম প্যালেস্টাইনের সাপোর্টে এগিয়ে আসে এবং দেশের বিভিন্ন স্থানে র্যালি সহ নানা রকম কার্যক্রম করে। ক্যাম্পেইনটি এখনও চলমান রয়েছে। শেষ করব মোহনা সংবাদ, যাওয়ার আগে সুনামগুলো জানিয়ে দিচ্ছি আবার। ঢাকার সঙ্গে সুসম্পর্ক ধরে রাখার ঘোষণা ভারত পাকিস্তানের। দুই দেশের সহায়তায় চলমান প্রকল্প দ্রুতই শেষ হবে বললেন অর্থ উপদেষ্টা। সীমান্ত হত্যা বন্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার। দুর্গাপূজায় সর্বোচ্চ সতর্ক থাকবে আইন শৃঙ্খলা বাহিনী বললেন ধর্ম উপদেষ্টা। আওয়ামী লীগ পুনর্বাসিত হলে ফের দিল্লির দাস হবে দেশ বললেন রিজভী। বাংলাদেশ নিয়ে রাজনাথ সিং এর বক্তব্যের নিন্দা 12 দলীয় জোটের। এবং আচমকা আতঙ্ক ছড়াচ্ছে ডেঙ্গু, একদিনে আরো 5 জনের মৃত্যু, নতুন রোগী শনাক্ত 550। সতর্ক থাকতে বললেন চিকিৎসক।
এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পান ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।